আমরা বিভিন্ন সময়ে নবীন প্রবীণ গবেষকদের আপনাদের সামনে উপস্থিত করেছি, কিন্তু এইসব গবেষকরা যাদের হাতে তৈরি হন সেই কারিগররা আসলে কেমন, তারা নিজেরা কী ভাবেন, কীভাবে গবেষণা করেন এবং তাদের ভাবনায় ভবিষ্যৎ কীভাবে ধরা দেয় সেটা আমরা কতখানি তুলে ধরেছি। খুব বেশি তুলে ধরিনি এখনও। আজকে আমরা সেই জায়গাটায় কাজ করব। আমরা এমন একজনকে আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ শিক্ষক এবং গবেষণা জীবনে অনেক গবেষক তৈরি করেছেন এবং একই সাথে বাংলাদেশের গবেষণার যে উত্তরণ সেখানেও নেতৃত্ব দিয়েছেন। আমরা আজকে পরিচিত হব এবং কথা বলবো একজন বিশিষ্ট বিজ্ঞানীর সাথে। তিনি অধ্যাপক হাসিনা খান। আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক হাসিনা খানের অনেকগুলো পরিচয় আমি ছোট করে যদি এখন সংক্ষেপে জানাই। তিনি অবসরপ্রাপ্ত অধ্যাপক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি অবসরপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক এবং অন্যতম বড় একটি তার পরিচয় স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী। 2019 সালে বাংলাদেশ সরকার তাকে এই পদকে ভূষিত করে। বর্তমানে তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, সেখানেও সেক্রেটারি হিসেবে কাজ করছেন। আমরা অধ্যাপক হাসিনা খানকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের অনেক শিক্ষকদেরও শিক্ষক এবং আমি নিজে আপনার সরাসরি ছাত্র ছিলাম এবং আমার মতো আরো অনেকেই দেশ বিদেশে ছড়িয়ে আছে। আপনি তো বেড়ে উঠেছেন, যেটা বলছিলাম, গেন্ডারিয়ার যে জায়গাটা আছে সেখানে একটি বড় পরিবার আপনার, অনেক বড় পরিবার। সেই সম্বন্ধে একটুখানি জানতে চাই। বাবা মা কি ছিলেন, কত ভাই বোন ছিলেন এবং কিভাবে? আমরা অনেক ভাই বোন, 9 ভাই বোন, তার মধ্যে অষ্টম আমি, আর ভাইয়েরা বড়। তো আর বাবা গুরু গম্ভীর মানুষ ছিলেন, সরকারি চাকুরে ছিলেন। উনি বিভিন্ন জায়গায় ওনার পোস্টিং ছিল ছোটবেলায়, তাই খানিকটা আমার কলকাতায় কেটেছে। আমার শিক্ষা জীবন কলকাতাতেই শুরু। তারপরে উনি কাজের ক্ষেত্রে তখন পাকিস্তানের লাহোরে উনি কর্মরত ছিলেন, ওখানেও গেছিলাম ওনার সঙ্গে। মানে সে সময় অনেকটা সময় আমার সেখানে কাটানো। তারপরে পুরো সময়টাই নিরবিচ্ছিন্নভাবে ঢাকায় পড়াশোনা এবং ঢাকায় বাকি জীবন কাটানো। তো বড় ভাই বোনরা থাকতেন, বিশেষ করে ভাইরা, তারা বিজ্ঞান নিয়ে পড়ছে, বিজ্ঞানের কথা বলছে। তখন কোথাও যেন মনে হতো আমারও একটা কিছু করে দেখাতে হবে। তো তখন থেকেই মনের মধ্যে একটা যে কিছু একটা, মানে বিজ্ঞান নিয়ে কিছু একটা করব। কি করব সেটা কোনোদিনও তখন পরিষ্কার ছিল না, কিন্তু বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা সেই সময় জন্মেছে। কেন বিজ্ঞান নিয়ে যখন ভাইরা কথা বলছে, বিজ্ঞানের অবদানগুলো জানছি, তখন তো মনে হয়েছে যে এটা এমন একটা জিনিস যেখানে কিছু একটা করার সুযোগ থাকে মানুষের অন্য মানুষের কল্যাণে। ছোট্ট মনে সেখানে তখনই একটা আশা তৈরি হয়েছিল। এই যে ভাইয়েরা সবাই বিজ্ঞান নিয়ে করছে, কিন্তু পরিবারে আপনি মেয়ে, ছোট মেয়ে বলতে হবে, সেখানে এই মেয়ে হিসেবে কি আলাদা করে কোনো পার্থক্য কখনো বোধ হয়েছে, যে অথবা কোনো চ্যালেঞ্জ কি আপনি বোধ করেছেন যে আমার বিজ্ঞানের, অথবা আমি যদি শিক্ষার ক্ষেত্রেই বলি, যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধাও হতে পারে অথবা বেশি অনুপ্রেরণাও হতে পারে, এই জায়গাটা কি কোনো আলাদা করে কিছু? প্রথমে বাসার কথা যদি বলি, আমার বাবা রক্ষণশীল ছিলেন ঠিকই, কিন্তু মেয়েরা পড়াশোনা করবে এটা উনি আগাগোড়াই চেয়েছিলেন। সেদিক থেকে বাসার থেকে অনুপ্রেরণা ছিল। আর ভাইরা তো ছিলেনই, মানে বোনেরা পড়বে, সেটা তো ভাইদের খুবই একটা, মানে ওনাদের জায়গা ছিল, ওনাদের একটা গর্বের জায়গা ছিল। আর তারপরে স্কুলে যখন পড়ছি, মানে তখন আমাদেরকে, এটা একটা স্কুল ছিল যেখানে তখনও বিজ্ঞান শিক্ষাকে ওইভাবে মানে করা হয়নি। এটা খুব ও লেভেলসের পরীক্ষায় বিজ্ঞান নিয়ে স্কুলে তখন ফোকাসটা একটু কম ছিল, কিন্তু আমাদের সময় থেকে সেটা তৈরি হওয়া শুরু করলো। এবং যারা আমাদের পড়াতেন এত নিবেদিত প্রাণ, কিভাবে আমরা আরও ভালো করে শিখবো, বিজ্ঞানটা বুঝবো, সে যে ওনাদের একটা আপ্রাণ চেষ্টা, সেখানেও মনে হয়েছে যে আরে এটা তো ওনারা চেষ্টা করছেন, আমরা জিনিসটা জানি, তো আমরা যে জানছি সেটা নিয়ে কি করব, সেটা নিয়ে কিছু একটা করা উচিত। তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে আসি, তখন আমাদের সময় অনেক বিভাগে আলাদা করে পরীক্ষা দেওয়া যেত, যে বিষয় এখন যেমন একত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সায়েন্সের একসঙ্গে সেরকম ছিল না। তো আমি একটাই মাত্র বিষয় বেছে নিয়েছিলাম, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি। তো কারণ ছিল, আমার সেই সময় স্বাধীনতার পরপর আমার সেজু ভাই, উনি আমেরিকা থেকে ফিরে আসেন। ওনার বন্ধুরা তখন কেউ এই বিষয়ে গবেষণা করছে, উনি ওনাদের কাছ থেকে শুনে খুব মনে করেছেন এমন একটা বিষয় যেটা নিয়ে অনেক কিছু করার সুযোগ আছে। সে গল্প করতেন, ভাই করতেন, ভাবি করতেন। তখন থেকে একটা আগ্রহ জন্মেছিল বায়োকেমিস্ট্রি পড়ব।
বায়োকেমিস্ট্রি পড়তে এসে খুব অবাক করে, আমরা মাত্র 22 জন ছিলাম তখন আমাদের ক্লাসে, 11 জনই আমরা মেয়ে, 11 জন ছেলে। সে কারণে কোনো সময় কোনো মানে একটা এমন আবহ তৈরি হবে যে মেয়েদের জন্য সেটা কঠিন হবে সেরকম কোনো ছিল না। সেদিক থেকে আমি খুব ভাগ্যবান ছিলাম। না, এটা খুব ভালো লাগছে যে খুব আগাগোড়া একটা সাপোর্টিভ একটা সহযোগিতামূলক একটা পরিবেশ ছিল বা উদ্দীপনামূলক ছিল। এমনিতে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে চলে আসবো আপনার, কিন্তু তার আগে স্বাধীনতার প্রসঙ্গটা যেহেতু এসছে, স্বাধীনতার সময়টা তো আপনারা দেশে এবং ওই অঞ্চলটা, গ্যান্ডারি অঞ্চলটা কিন্তু বেশ অ্যাক্টিভ একটা অঞ্চল ছিল, আমরা যেটাকে বলি সমৃদ্ধশালী একটা অঞ্চল ছিল, এবং আপনাদের পরিবারটা ওরকম একটা জায়গাতেই ছিল, রজনী চৌধুরী রোড। আমি ওখানে থাকি এখন, সে কারণে আপনার বাসাটা মাঝে মাঝে দেখা হয়। তো ওই সময়টার একটু স্মৃতি শুনতে চাই যে কতটা কঠিন ছিল সেই সময়টুকু ওখানে থাকা এবং কি ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন? প্রথমত আমরা গ্যান্ডেরিয়ায় তখনও সেই সময় আমরা অতটা হুমকি বোধ করিনি। তখন প্রথম দিকে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকার, অন্য জায়গায় যারা থাকতেন তারা কিন্তু সুরক্ষার জন্য আমাদের এখানে চলে আসেন। সেদিক থেকে প্রথম কিছু দিন আমাদের খুব আনন্দ কেটেছে, একটা মনে হচ্ছে বড় একটা পরিবার, অনেকের সঙ্গে আমরা সময় কাটাচ্ছি। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কঠিন হওয়া শুরু করলো। আমাদের পাশেই কিন্তু সাধনা, তুমি তো জানো, ওখানে সাধনা যোগেশ ঘোষকে এবং তার পরিবারের অনেক সদস্যকেই এক রাতে নৃশংসভাবে খুন করা হয়। তখন থেকে খুবই কঠিন হওয়া শুরু করলো। তা আমাদের ঘরগুলো, শোবার ঘরগুলো একটু সামনের দিকে ছিল। আব্বা খুব ভয় পেতেন, আমার বাবা ভয় পেতেন, মেয়েরা তখন 15-16 বছর বয়স আমাদের। তা আমাদের পিছনের ঘরে, মানে রান্নাঘরেরও পিছনে, বড় আগেকার দিনের বড় বাড়ি, পিছনের ঘরে মানে আমাদের রাতে শোয়ার ব্যবস্থা করতেন। তো এটা বলছি এই কারণে আমাদের খুব দুর্বিষহ দিনগুলো কেটেছে। এবং আমার ভাইরা কেউ কেউ বাইরে ছিলেন, তাদের খবর আমরা সে সময় তো সমস্ত বন্ধ, চিঠিপত্র আদান প্রদান প্রথম দিকে ছিল না। সেদিক থেকে খুব বাবা মার মানে দুশ্চিন্তা, সেটা আমাদের মধ্যেও মানে সঞ্চারিত হচ্ছে। আর এর মধ্যে তখন শান্তির রক্ষা বাহিনী তৈরি হচ্ছে, শান্তি বাহিনী তৈরি হচ্ছিল। আর বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন এবং খুব একটা পর্যায়ে ছিলেন, মানে পাড়া পর্যায়ে ওনার ওই রকম সুনাম ছিল, তো ওনাকে ডাকা হলো এই শান্তি বাহিনীতে যোগদানের জন্য। এবং সেটা তো আব্বা এত দৃঢ়ভাবে না করেছিলেন, সেটা নিয়ে আমরা এখনো খুব গর্ববোধ করি, কেন প্রেশার বোধ করছেন, পরিবার রয়েছে, তাদের উপরে কি হতে পারে, এবং তারপরে উনি এটা না করেছিলেন। তো এই দিক থেকে আমাদের আর একটা জিনিস আমার মনে পড়ে, এখনও চোখের সামনে খুব পরিষ্কার ভেসে ওঠে। 16ই ডিসেম্বর পরে আমাদের সামনে, তুমি এখন যে বাড়িটা দেখছো ওভাবে ছিল না, এখন অন্যরকম ছিল, সামনে অনেক বড় জায়গা ছিল, বাগান ছিল, সেখানে সব মুক্তিবাহিনী, ভারতীয় সেনাবাহিনী জড়ো হয়ে কি মানে উল্লাস। ওই দিনটা যে আক্ষরিক অর্থে একটা বিজয় দিবস, ওই দিনের মধ্যে যে একটা মনে অনুভূতি হয়েছিল, সেটা বিজয় মানে যে এইটাই সেদিনকেই বুঝেছিলাম আসলে। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে ছোট্ট অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য। আমরা একটু আপনার শিক্ষা জীবনের ওই জায়গাটা আসি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন সেই সময়ে, তখন মুক্তিযুদ্ধ শেষ, আমাদের নতুন স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, অনেক স্বপ্ন সবার ভেতরে। সেরকম সময়ে খুব আধুনিকতম একটি বিষয়ে পড়াশোনা করছেন, এবং আমরা জানি যে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ডাক সাইটে অনেক অধ্যাপক ছিলেন, আপনার বিভাগেও তখন ম্যাডাম ছিলেন। তো তখন পড়াশোনার পরিবেশটা কেমন ছিল, এবং বাইরের বিশ্বের সাথে যদি এখনও একটু তাকিয়ে যদি কম্পেয়ার করার সুযোগ পান, কেমন মনে হচ্ছে যে কতখানি বিশ্ববিদ্যালয় আপনাদেরকে গড়ে দিয়েছিল তখন? আমার যেটুকুন আমি আজকে পুরো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৈরি এবং আমার বিভাগের তৈরি, এবং বিভাগের কয়েকজন তুমি যাদের মানে ইঙ্গিত করলে, তার মধ্যে প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, ওনার মতন একজন বরেণ্য শিক্ষাবিদ, বিজ্ঞানী, মানে খুব কমই পাওয়া যায় পৃথিবীতে, বাংলাদেশ তো বাদই দিলাম। তো ওনার হাতে গড়া বিশ্ববিদ্যালয়। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আমি যখন পিএইচডি করি তখন অধ্যাপক কামাল হোসেন, আমি যেই শহরে ছিলাম ওখানে একটা বড় কংগ্রেস, নিউট্রিশনের উপরে কংগ্রেস, ওখানে যোগদান করতে গেছেন। তো উনি, আমার খুব সৌভাগ্য যে আমাদের সাথেই উনি কটা দিন ছিলেন। তো সেই সুবাদে ওনার সঙ্গে এই কংগ্রেসের যেই ইয়েগুলো,
অনুষ্ঠানগুলো যাওয়া হতো, ওখানে অনেক নোবেল লরিয়েট ছিলেন। তার মধ্যে তারা কামাল স্যারকে পিঠ চাপড়ে কথা বলছেন, গর্বে বুকটা ভরে যাচ্ছে, এবং আমাদের বলতেন যে জানো এ কীরকম একজন বিজ্ঞানী। তখন তো আরোই নিজেকে মনে হতো যে আমরা যে, এবং তখন ওই মুহূর্তে যে আমার সাথে আছেন বলে আরও একটা গর্ববোধ। তা আসলে আমাদের বিভাগ ওই রকম মানুষের হাতে গড়া, এবং সবাই কেউ, আমরা যখন পড়ছি তখন কেউ কেউ কেবল পিএইচডি করতে যাচ্ছে, কিন্তু অনেকে আছে যারা কেবলই পিএইচডি করে ফিরে এসছেন আমাদের শিক্ষকেরা, এবং তারা নতুন চিন্তা ভাবনা। আমি যে বিষয় নিয়ে পরবর্তীতে গবেষণা করেছি মলিকুলার বায়োলজি, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আমার আজীবনের কৃতজ্ঞতা থাকবে ওনার প্রতি। উনি আমাকে, আমার মধ্যে একটা অন্যরকম আকর্ষণ তৈরি করেছিলেন যে কত কিছু আমাদের ভিতরে যে জিনগুলো কিভাবে কাজ করে সেই জানার যে একটা আনন্দ, সেটা উনি আমার মধ্যে তৈরি করেছিলেন। তো ওই পরিবেশটা ছিল, শিক্ষকরা ফিরে আসছেন নতুন ধারণা নিয়ে, সেটা এখানে আমাদের মধ্যে দিয়ে আমাদের সেই ধারণাগুলো আমাদের মধ্যে তৈরি করছেন। তো ওই পরিবেশটা ছিল আগাগোড়াই। তো আমার নিজের যেটা প্রথমে বললাম, আমার এখানে আসার পুরোটাই আমি আমার বিভাগকে আমি দিতে চাই। আমার মানে আজীবন আমার কৃতজ্ঞতা বিভাগের প্রতি থাকবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। এটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে তাদের অনেকের সাথেই হয়তো এই মনোভাবটা আসলে অনুরণন করে, যে রিফ্লেক্ট করে। বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটায় জীবনটা গড়ে দেওয়ার অথবা শেপ আপ করার এই অবদানটা অনস্বীকার্য একদিক থেকে বলতে হবে। আমরা ওই জায়গাটায় একটু ধারাবাহিকভাবে যদি আগাই, আপনি পরবর্তীতে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আপনি বাইরে পড়াশোনা করতে যান, পিএইচডি করতে যান, সেই অভিজ্ঞতাটুকু কেমন ছিল? এবং তারপর পিএইচডি শেষ করে যে দেশে ফিরবেন এবং গবেষণায় নিজেকে নিয়োজিত করবেন, এই উদ্দীপনাটা বা আগ্রহটা কিভাবে এবং কখন আসলে নিজের ভেতরে তৈরি হয়? আমি পিএইচডি করতে যখন গেলাম, আমাদের এখানে মানে মলিকুলার বায়োলজি যে বিষয়টা বললাম, অনুপ্রাণ বিজ্ঞান, সেটা নিয়ে একটু তো ধারণা আমার মধ্যে তৈরি হয়েছিল। আমি বললাম আমার প্রফেসর অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উনি আমাকে ওনার সাথে মাস্টার্স পর্যায়ে যে ধারণাটুকুন দিয়েছিলেন, সেটা তো ওখানে গিয়ে দেখলাম আর তার ব্যাপ্তি আরও কত বড়। কিন্তু যে কারণে আমরা এখানে একটু পিছিয়ে ছিলাম, এখন একটু আছি, এই বিষয়টা নিয়ে গবেষণা খুব ব্যয়বহুল। তো ওখানে গিয়ে আমার আর একটা পরিষ্কার ধারণা হলো যে ওখানকার বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতেও কিন্তু অত এই ফান্ডিংয়ের অ্যাভেলেবিলিটিটা নাই। আমি যেখানে ছিলাম ওইটা একটা এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের একটা গবেষণাগার, সে কারণে তাদের ফান্ডিংও অনেক ভালো ছিল। তো ওখানে এত মানে কাজ করার যেই ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমাকে খুব অভিভূত করেছিল। যেটা মনে হয়েছিল এই ইনফ্রাস্ট্রাকচারটা পেলে আমরাই তো এরকম করতে পারি। তো তখন জিন নিয়ে কাজ করা এবং জিনগুলোকে কিভাবে বিশ্লেষণ করে আসলেই তারা কিভাবে কাজ করে সেটা বোঝা, ওটা যে গায়ে যে মানে শিহরণ জাগাতো, সে এখনও কাজ করে, সেটা মানে বুঝতে পারা যে ও আমি ডিএনএ যেটা দিয়ে জিন গঠিত, একটা পরিবর্তন করে দেখছি, আর এই পরিবর্তনের জন্য তো এইটা হচ্ছে, এই পরিবর্তন না করলে এরকম একটা আমরা দেখছি। তো সেটা জানার মধ্যে দিয়ে মানে যে কোনো কিছুর জীবন রহস্য জানা, সে কিভাবে নিজের জীবন একটা বিশেষ রূপ পায়, সেগুলো জানা। তো যখন দেশে ফিরে আসি, আর একটা কথা এখানে বলা হয়নি, আমার বাবা খুব মানে আগ্রহ ছিল আমরা পড়াশোনা করি, কিন্তু আব্বার আগ্রহ ছিল যে আমি ডাক্তারি পড়ি। আচ্ছা। তো এক জায়গায় ওনাকে খুব হতাশ করেছিলাম, খুবই হতাশ হয়েছিলেন উনি। তো ফিরে যখন আসি, আর একটা জিনিস, আমার বাবা সেই সময় স্বাধীনতা মানে এটা 47-এর দেশ বিভাগের সময়, উনি ওনার মেজ ছেলেকে পাট নিয়ে আরও পড়াশোনা করার জন্যে, উনি তখন কলকাতা একটা ইনস্টিটিউট ছিল, জুট টেকনোলজি ইনস্টিটিউট, সেখানে পাঠিয়েছিলেন যে পাট নিয়ে আরও পড়াশোনা করার জন্যে। যে উনি বুঝেছিলেন এই পাটই বাংলাদেশে সেই সময় একটা ভূমিকা রাখবে তার অর্থনীতিতে। বাবার ওই চিন্তাটা আমার মাথায় এলো। আব্বা তো এত চাইছিলেন পাটকে নিয়ে আর একটু আমার ভাই জানুক, তা আমার এই যে জ্ঞান যেটা লাভ করেছে, এটা পাটের উপরে একটু আমার ব্যবহার করা উচিত। পাট নিয়ে আমাদের একটা আলাদা ইনস্টিটিউটই আছে, পাট গবেষণা সংস্থা, কিন্তু সেখানে মলিকুলার লেভেলে আমি যে সময় কাজ শুরু করি কোনো কাজই ছিল না। কিন্তু তাদের আবার কিছু এক বিরাট ভাণ্ডার ছিল, যেখানে সারা পৃথিবীতে পাট এবং পাটের মতন তন্তু তৈরি করে, ফাইবার তৈরি করে, এরকম অনেক গাছের ওদের বীজ সংরক্ষণ করা ছিল। এটা ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন, তারা বাংলাদেশে এই সংগ্রহটা তৈরি করেছিল। এবং সেখানে মনে হলো এখানে একটু আমি দেখতে পারি যে কী কী
মানে বৈশিষ্ট্য আরো পাওয়া যায় আচ্ছা। পাটের মধ্যে। তো সেভাবেই পাটের প্রতি আমার আগ্রহটা তৈরি শুরু। এবং দেশে ফিরে তখন আপনি পাটের গবেষণায় আসেন নিজেকে, তার মলিকুলার আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেই গবেষণায় নিজেকে নিয়োজিত করেন। যেটা বলছিলেন কথা প্রসঙ্গে, যে যেখানে কাজ করছিলেন, পিএইচডি করছিলেন, সেখানকার গবেষণার ইনফ্রাস্ট্রাকচার যেটা অবকাঠামো অনেক ভালো, সেখান থেকে দেশে এসে আবার আপনার বাবার একটি স্বপ্নকেও আপনি বলা যায় যে বাস্তবায়ন করার চেষ্টা করছেন, পাটের উপর মলিকুলার দিক থেকে গবেষণা করা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে কি দেখলেন, এখানে কতখানি সাপোর্টিভ ছিল, এখানকার ইনফ্রাস্ট্রাকচার কতখানি প্রস্তুত ছিল আপনার যেই গবেষণার চিন্তা আছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য? প্রস্তুত বলতে আমি যেটা বলবো, যেটা প্রথমেই পজিটিভ পয়েন্ট দিয়ে বলি, বিশ্ববিদ্যালয়ে আমরা যারা, তুমিও জানো, আমরা যারা শিক্ষকতা করি, আমরা জানি যে আমাদের মূল ইয়েটাই হচ্ছে আমাদের ছাত্ররা, না? মানে ওই একটা যে বিরাট অ্যাসেট আমাদের, ওইটা তো একটা পজিটিভ দিক। সেই ইনফ্রাস্ট্রাকচার মধ্যে তারা পড়ে যারা আমাদের মানে গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বাকি যে অবকাঠামো সেটা ছিল না। কিন্তু এখনকার মতন আমি যে সময় কাজ শুরু করি তখন ফান্ডিং অতটা না হলেও তখন কেবলই ওই আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় থেকে ওই কোঅর্ডিনেটেড রিসার্চ এর জন্যে বড় বড় প্রজেক্ট দেওয়া শুরু হলো। তো আমিও খুব ভয়ে ভয়ে কিছু এরকম প্রকল্প লিখি, এবং আমার সৌভাগ্য যে আমরা সেরকম কিছু প্রকল্পের অর্থায়ন পাই, এবং সেটা দিয়ে আমার প্রাথমিক ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়। এরপরে আমি একটু স্মরণ করতে চাই যে আমাদের এখানে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ওরা যে আমাদের যে বিভিন্ন অনুদান দেয় তাদের, মানে সেটা ওই গ্রেন সেলস প্রসিড, ওটার থেকে যে অর্থ সেটা এখানে ওরা বাংলাদেশ সরকারের ইয়েতে কোষাগারে থাকে, কিন্তু তাদের ইয়ে অনুযায়ী অর্থায়ন করা হয় যে কি তারা কোন কোন খাতে অর্থ ওরা ব্যয় দেখতে চায় বাংলাদেশে। তো তখন আমরা যখন আমাদের কাছে এই খবরটা এলো যে এরকম অর্থায়নের সুযোগ রয়েছে, ডক্টর স্টিভেনসন বলে একজন, উনি ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের, উনি চাইছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও যারা সরাসরি কৃষি খাতে কাজ করে না, সেরকম বিশ্ববিদ্যালয়ও যদি একটু, যেহেতু ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তারা কৃষি খাতে যাতে গবেষণা শুরু করে, সেরকমই একটা চিন্তা ভাবনায় তারা আমাদের কাছে আসে। এবং তখন আমরা খুবই বলবো যে একটা বিরাট সুযোগ পেয়েছিলাম, খুব ভালো ফান্ডিং ছিল, জেনারেস ফান্ডিং যাকে বলে, সেটা দিয়ে অবকাঠামোটা তৈরি করা। এইটা যখন তৈরি হয়ে গেল, আমাদের তো অলরেডি ওই অ্যাসেট ছিল, আমাদের মানে হিউম্যান রিসোর্স যেটা, সেটা একত্রে করার যে একটা সুযোগ তৈরি হয়েছিল। এবং আমি আজও বোধ করি যে এই ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোটা পেলে আমাদের ছাত্ররা মানে সোনা ফলাতে পারে, এবং সেটাই আমি দেখেছি প্রত্যেক গবেষণাগারে, যেখানে গবেষকরা এরকম মানে অবকাঠামো আছে, তার সঙ্গে আমাদের ছাত্ররা আছে, সেখানে আসলেই একটা মানে ওই রকম কি বলবো, সোনা ফলার মতো। ম্যাডাম, এখানে একটু বলে রাখা দরকার যে যে অবকাঠামোটা তৈরি হলো আপনার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগে, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা বড় রকমের ভূমিকা রেখেছে। এবং আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে, বা আমাদের আরও অনেক আগের জেনারেশনেও যারা পড়াশোনা করেছে, আপনার ওই গবেষণাগারটি এবং আপনার পাশে অধ্যাপক জেবা ইসলাম সিরাজ, এই দুজনের গবেষণাগার থেকে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে যারা লাইফ সায়েন্সে পড়াশোনা করছে তাদের মলিকুলার গবেষণার হাতেখড়ি হয়েছে, এবং অনেক অ্যাডভান্সড পর্যায়ে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। সে কারণেই আমরা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে গবেষক পুল যেটা বের হয়েছে বিভিন্ন সময়, সেখানে কিন্তু আপনাদের একটা বিরাট রকমের অবদান জীববিজ্ঞানে। সেটা এই সুযোগে আমি ডক্টর অধ্যাপক জেবা ইসলাম সিরাজের কথাও স্মরণ করি, কেন আমি যখন গবেষণা করছি ও সাথে আছে, এই দুজন মিলে অনেক প্রতিকূল অবস্থাকে উত্তরণ করতে পেরেছি, সেটাও তো একটা ওর পাশে ছিল বলে করতে পেরেছি, অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছি ও পাশে ছিল বলে। সেটাই ম্যাডাম। এখানে আপনারা দুজনেই কিন্তু, জেবা ম্যাডাম কাজ করছিলেন ধানের উপরে এবং আপনি পাশেই কাজ করছেন পাটের উপরে, দুটো মেইন ক্রপ বাংলাদেশের। কিন্তু আপনাদের ল্যাব থেকে যারা ট্রেন আপ হয়েছে তারা কিন্তু ছড়িয়ে গেছে পৃথিবীতে, এবং তারা কাজ করছে বিভিন্ন বিষয়ে। যেমন আমি আপনার ল্যাবের প্রথম আমার গবেষণার হাতে খড়ি, এবং আমি কাজ করছি পরবর্তীতে ক্যান্সার নিয়ে। আপনার ল্যাব থেকে আরেকজন কাজ করে আমাদের বিভাগে আছে, সে আরও অনেক রকমের ডিজিজ নিয়ে কাজ করছে।
এবং পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে আরও অন্যান্য সেক্টরে। এই যে একটি বলা যায় গবেষণার সূতিকাগার যেটি আপনাদের এখানে তৈরি হলো, সেখান থেকে যে মলিকুলার অ্যাসপেক্টে আরও অনেক জায়গায় করতে পারছে লোকজন কাজ, সেটির মূল কারণটা আসলে কি? এর মূল সূত্রটা কোথায় বলে মনে করেন? মূল কারণটা কি জানো, আমাদের অবকাঠামোটা আছে বটে কিন্তু পর্যাপ্ত না, একটু অপ্রতুল। সেখানে তোমাদের মতন ছেলেমেয়েরা যখন আসে এই তোমাদের মেধা নিয়ে এই অপ্রতুল ব্যবস্থার মধ্যে একটা কাজকে সম্পন্ন করতে হবে, সেই যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারা, এটাই কিন্তু তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে, অনেক অনেক সাহায্য করেছে। এটা আমি বোধ করি যে সমস্ত কিছু তৈরি থাকলে গবেষণাটা একরকমের হয়, আর ওই অল্প ব্যবস্থার মধ্যে একটা কাজকে সম্পন্ন করতে হলে আর একটু বেশি দিতে হয় একজন গবেষককে, এবং সেই কাজটাই আমাদের এখানে যারা আসে তারা করে, এবং সেই কারণে তারা অনেক বেশি ভালো করে অন্য জায়গায় গিয়ে। অনেক ধন্যবাদ ম্যাডাম। এবং আমি আজকে নিশ্চয়ই যারা অনুষ্ঠানটি দেখবেন এবং দেখছেন সারা পৃথিবীব্যাপী, সবাই এক বাক্যে স্বীকার করবেন যে আপনার গবেষণাগার থেকে যে অবদানটা আসলে রেখেছেন সেটি বাংলাদেশের মলিকুলার বায়োলজির গবেষণার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যে যেই সেক্টরে কাজ করি না কেন সেখানে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করেছে, এবং সেখানে আমাদের সবার পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যাডাম। আমরা ওই প্রসঙ্গেই একটু আসি যে পরবর্তীতে গবেষণার কাটিং এজ রিসার্চ যেটাকে আমরা বলি, আপনি যখন এসে শুরু করেছেন তখন একটা নির্দিষ্ট লেভেলে কাজ হচ্ছে, আস্তে আস্তে আগানোর চেষ্টা হচ্ছে, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের গবেষণায়, বিশেষ করে জীববিজ্ঞানের গবেষণায় আমরা দেখলাম যে জেনোম সিকোয়েন্সের একটা বড় রকমের অগ্রগতি আসলো। 2002-03 সালের পরেই এটা অনেক বেশি এগিয়েছে, এবং তারপর সেটার ধাক্কাটা বাংলাদেশেও এসছে, কারণ ততদিনে আমরা কিন্তু ইন্টারনেটের কল্যাণে জেনে ফেলছি যে পৃথিবীর অন্যান্য দেশে কি হচ্ছে। সেই সময়টায় এসে আমাদের এখানের আপনার যে পাটের কথা বললেন সেটার জেনোম সিকোয়েন্সের তথ্য জানাটার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়েছে। এরকম একটু কাটিং এজ রিসার্চের দিকে যাওয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কোলাবোরেশনের যে প্রয়োজনটা ছিল সেটি কিভাবে এখানে সম্ভব হলো, এবং পাটের যে জেনোম সিকোয়েন্সটা পরবর্তীতে আমরা পেলাম, বলা যায় বাংলাদেশ সরকারের অন্যতম বড় গবেষণা অনুদান এসেছিল পাটের জিনোম বিন্যাস উন্মোচনের জন্য, সেই প্রেক্ষিতটা একটুখানি জানতে চাই যে ওটা কিভাবে আগালো এবং কিভাবে সফল হলো। তোমাকে বললাম না আমাদের এখানে ওই যে ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন, তাদের একটা বিরাট ভান্ডার আছে, জিন পুল বলি, যে পৃথিবীর নানান দেশে যেখানে পাট এবং পাটের মতন তন্তু তৈরি হয় সেগুলো বীজ সংরক্ষণ করা। তো আমার একটা আগ্রহ হয়েছিল এই বীজগুলোর মধ্যে কিছু অলরেডি আমার কাছে মানে ছিল, অন্য গবেষকদের কাজ জানা ছিল, যেখানে কিছু বীজ আছে যারা 16 ডিগ্রিতে জার্মিনেট করতে পারে। পাট কিন্তু মানে খুব গরম পছন্দ করে, আর্দ্রতা পছন্দ, তো সে আমাদের শীতকালে কিন্তু জন্মায় না, কিন্তু আমরা পাটকে আরেকটু সারা বছর ব্যাপী উৎপাদন করতে পারলে পাটের অনেক ব্যবহার আমরা বাড়াতে পারতাম। একটা তো পাটকে যদি আমরা কাগজের মণ্ড হিসেবে বিবেচনা করতে চাই তাহলে সারা বছর তার উৎপাদন দরকার হবে। তো সেদিক থেকে আমার যখন মানে জানলাম যে কিছু বীজ আছে যারা 16 ডিগ্রিতে জার্মিনেট করে, কিন্তু বেশিরভাগ চাষাবাদ হয় যে পাট, সে তারা তো করে না, তো কি আছে তার তো ডিএনএর ভিতরে কিছু পার্থক্য থাকবে। তো তখন ওই ডিএনএর ভিতরে পার্থক্যটা বের করতে গিয়ে ছোট ছোট ডিএনএর খণ্ড পেতাম, ডিএনএর টুকরো, ডিএনএ তো একটা বিশাল মলিকিউল না, তার ছোট ছোট অংশ পাচ্ছি, সেগুলো নিয়ে একটু দেখছি ওটা কী রকমের ভাবে তার বিন্যাসটা। এই যে বিন্যাস জানার একটা ছোট ছোট খণ্ডর মধ্যে দিয়ে আমাদের হাতে খড়ি হলো, তখন মনে হলো পাটের পুরো ডিএনএ কেন আমি জানবো না। এই সময় ডক্টর মাকসুদুল আলম, উনি হাওয়াই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, কিন্তু উনি আবার হাওয়াইতে পেপেরও জেনোমের সিকোয়েন্সিংয়ের ওনার একটা ছিল, তারপরে মালয়েশিয়াতে এসে রাবারের জিনোম সিকোয়েন্সিং, এবং যেহেতু উনি বাংলাদেশি, উনি আগ্রহ দেখালেন যে পাট নিয়ে আমরা কাজ করতে পারি, সেভাবেই শুরু। এবং তুমি যেটা বললে সরকারের একটা বড় অর্থায়ন, সেটা মিলে আমাদের প্রথম মেগা জিনোম প্রজেক্ট বাংলাদেশে, তারপরে তো অনেক জিনোম প্রজেক্ট আমরা করেছি, কিন্তু ওইটা পাট আমাদের
আমাদেরই পরিচয় পাঠ, সেটার একটা জিনোম আমরা সিকোয়েন্স করেছি, সে গর্ব একটা অনেক বড় ব্যাপার। সেটা কিন্তু আমাদেরকে ম্যাডাম অনেক বেশি আত্মবিশ্বাস দিয়েছে পরবর্তীতে যারা এই ধরনের মলিকুলার গবেষণা এসছে, এবং এরকম একটি প্রজেক্ট নেওয়া যায়, সফল হওয়া যায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের যে সুযোগ, এবং বিশেষ করে দেশের বাইরে থেকে যারা আছেন তাদেরকেও যুক্ত করার এই যে একটা উদাহরণ তৈরি হয়েছে, সেটি কিন্তু আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে। আমি একটু এখানে বলি, এটা যে আমরা করতে পেরেছি তার মূলে কিন্তু তোমাদের মতন ছাত্ররা সেই সময় কাজ করেছে, যাদের এই বিশাল তথ্য ভাণ্ডার কিভাবে তার মানে বের করতে হবে, কিভাবে তথ্যটা সাজানো আছে, এটা বের করার যে কারিগর যারা, তারা কিন্তু তোমার মতনই, তোমাদের বিভাগের, আমার বিভাগের বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, তোমার বিভাগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সেই সব ছাত্ররাই কাজ করেছে, এবং আমরা যে করতে পারি ওরাই সেটা প্রমাণ করেছে। এটার জিনোম সিকোয়েন্স অনেক রকম প্রশ্ন এসছে পরবর্তীতে, যাচ্ছে এটা আমরা জানলাম, পরবর্তীতে আর কি হবে, ব্যবহারটা কি হবে, সেটা নিয়ে তো আসলে লম্বা গবেষণার পথ চলতেই থাকবে সেটি। কিন্তু আরেকটি খুব ভালো কাজ হয়েছে আপনাদের গবেষণার দল থেকে, যেটার চিকিৎসা বিজ্ঞানের সাথে সরাসরি যুক্ত, সে কারণে আমি প্রসঙ্গটা আনছি। পাটের ভেতরে নানান রকম অণুজীব থাকে, ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, ছত্রাক যারা, এবং আপনার গবেষণা থেকে বের হয়ে এসছে, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি বিভাগের একটি যৌথ গবেষণা, এবং আরও অন্যান্যরা যুক্ত ছিলেন সেখানে, যে এই জীবাণু যারা থাকে তার ভিতরে তাদেরকে ব্যবহার করে আমরা অ্যান্টিবায়োটিকের নতুন সোর্স পেতে পারি কিনা, সেটা একটু আমরা শুনতে চাই। যে পাটের জেনোম সিকোয়েন্স আমরা করলাম, গবেষণা চলছে, কিন্তু তারপর সেখান থেকে আবার আমরা অ্যান্টিবায়োটিকের গবেষণার দিকেও যেতে পারছি, সেই খুব চমৎপ্রদ যে গল্পটি, সেটা একটু শুনতে চাই। এখানে একটা মজার ব্যাপার, একটা ভয়েরও ব্যাপার ছিল প্রথম দিকে। আমরা যখন পাটের জিনোম সিকোয়েন্স করছি, বড় তথ্য, একটু একটু করে তথ্যগুলো আমরা পাচ্ছি, বিশ্লেষণ করছি, এবং তথ্যটা অন্যান্য গাছের, অন্যান্য উদ্ভিদের কোনো জিনের সঙ্গে মিল আছে কিনা বের করছি। তো এগুলো করতে গিয়ে দেখছি যে কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি যেটা উদ্ভিদের না, অণুজীবের জিনের সঙ্গে মিল পাচ্ছি। তখন একটু ঘাবড়ে, মানে প্রথম দিকে খুবই ছিল, আমরা উৎকণ্ঠায় ছিলাম যে ছাত্ররা ভুল করছে, পাটের ডিএনএর সঙ্গে কি অণুজীবের ডিএনএ মিলে গেছে। তখন আমার অজ্ঞতার থেকেই কিন্তু এই ধারণা। পরে যখন এইরকম বারবার আমরা অণুজীবের অনেক ডিএনএ পাচ্ছি, তখন আরেকটু বেশি পড়াশোনা করে তখন কেবল শুরু হচ্ছে আমাদের জানা যে কোনো প্রাণী কিন্তু তার একক অস্তিত্ব নেই, সবার ভিতরে কোটি কোটি অণুজীব বাস করে। আমাদের যেমন অনেক পাকস্থলিতে অনেক অনেক অণুজীব, যারা আমরা ভালো থাকি মন্দ থাকি এটাকে প্রভাবিত করে, সেরকম গাছেরও সে ধারণা কিন্তু কেবল তৈরি হচ্ছে, আমাদের জানা ছিল না। তারপরে যখন জানলাম তখন বুঝলাম এরা তো আসলেই পাটের ভিতর থেকে আসা অণুজীব, তাদেরই জীবন রহস্য, এই ডিএনএর তথ্য আমরা পাচ্ছি। তো এরকমই কিছু পাটের যে অণুজীবগুলো, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো নিয়ে যখন দেখছি তখন একটু মনে হলো যে এদের কি কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি আছে প্রথম জানতে গেলে আমরা দেখি একটা অণুজীব কি কোনো একটা এমন বৈশিষ্ট্য সে কিছু তৈরি করছে, এমন কিছু যেটা অণুজীবের ধ্বংসের কারণ হবে। সেটা দেখতে গিয়ে আমরা এরকম পেলাম একটা পাটের থেকে পাওয়া একটা অণুজীব, সে একটা নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করছে। এটা এমন ধরনের অ্যান্টিবায়োটিক যেগুলোর বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা বা রেজিস্ট্যান্স তৈরি করা সহজ না, একটু প্রোটিনের নেচার, তাও প্রোটিনের মধ্যে এমন সমস্ত ইয়েগুলো আছে, অ্যামাইনো অ্যাসিডসগুলো আছে যেগুলো সচরাচর প্রোটিনের মধ্যে থাকে না। তো সেগুলোর বিরুদ্ধে ব্যাকটেরিয়া সহজেই কোনো প্রতিরোধ তৈরি করতে পারে না। তো এরকম একটা অ্যান্টিবায়োটিক পাওয়াটা আমাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার ছিল, এবং এই পাটের নিয়ে গবেষণা করতে করতে পাটের জিনোম রহস্য উদ্ঘাটন করতে করতে এদের পাওয়া। সেটাই না, এটা কিন্তু যেটা বলছিলাম যে এখন সারা পৃথিবীতে যেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে একটা উৎকণ্ঠা আছে, সেখানে এরকম একটি আবিষ্কার এবং সেটাকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটির জন্য আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই। এবং বলতে হবে যে এই যে যেটা বলছিলেন যে গবেষণাটা যে একটা জায়গায় শুরু হলেও সেটা যে কত দিকে প্রসারিত হতে পারে তার একটি চমৎকার দৃষ্টান্ত আপনাদের এই আবিষ্কারের মধ্য দিয়ে এসছে। অধ্যাপক হাসিনা খান, যেটা বলছিলাম যে এত দীর্ঘদিন ধরে শিক্ষকতা গবেষণায় আছেন, যুক্ত আছেন, এবং নানান জায়গা থেকেই নানান রকম স্বীকৃতি এসছে। তার মধ্যে রাষ্ট্রীয়ভাবে যখন আমাদের স্বাধীনতা পদকের প্রসঙ্গটা যখন আসলো 2019 সালে, যখন আপনাকে ভূষিত করা হলো, তখন কেমন মনে হয়েছে, অনুভূতিটা কেমন ছিল? আজকে এতদিন পরও একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কারণ সত্যি আমাদের মানে কিছু একটা করতে হলে এখনও মেয়েদের বিশেষ করে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যেতে হয়। অনেক, আমার তো একমাত্র সন্তান, অনেক সময় তাকে আমি সময় দিতে পারিনি, আমি নিজের গবেষণায়
মানে সময় দেওয়ার কারণে ওকে স্কুল থেকেও আনতে যেতে পারতাম না, স্কুল থেকে ওর বাবা আনতে যেত। একদিন আমি গেছি, তো ওর স্কুলের ওর বন্ধুরা ইংরেজি মাধ্যমে স্কুল, বলছে ও ইউ হ্যাভ আ মাদার। তো এই যে আমার মেয়ে কষ্ট পেয়েছে সে সময়, অনেক দিন হয়তো মানে এই কারণে আমার সঙ্গে সে মন খারাপ করে থাকতো। তো এইগুলোর মধ্যে দিয়ে আমি গবেষণাকে এগিয়ে নিয়ে গেছি। বেশ অনেক মানে আমি দূরে থাকতাম, মাঝখানে যাওয়ার সুযোগও হতো না, সারা দিনের জন্যই আসতাম। তো বাচ্চাটা কেমন আছে এতদিন পরও সেটা ভাবলে একটু মনটা কেমন হয়ে ওঠে। তো এইসবের মধ্যে দিয়ে যখন একটা পর্যায়ে আমি নিজেকে নিতে পেরেছি এবং সেটা স্বীকৃতি আমি সরকার পর্যায়ে পেয়েছি, সেটার চেয়ে তো বড় আনন্দ কিছু হতে পারে না। সেটা আসলেই আমার মনে হয় অনেককেই অনুপ্রাণিত করবে, বিশেষ করে মেয়েদের, যাদের অনেক কষ্ট করে এই পর্যায়ে আসতে হয়। আর ম্যাডাম আমরা এটা সবসময় খুব বোধ করতাম আপনার শিক্ষার্থী হিসেবে, বা আপনার ল্যাবে যখনই যেতাম আপনি খুব সকালে 8টার মধ্যে বা 7:30 থেকে 8টার মধ্যে আপনি এসে উপস্থিত হতেন এবং যেতেন হচ্ছে একেবারে সেই বিকেলে, যেটি কথা প্রসঙ্গে আসলো। এবং আমরা আপনার যে মেয়েটার কথা বলছেন ও আমাদের প্রায় সমবয়সী, এবং ওই অভিযোগটা আমরাও জানতাম যে আপনি আমাদেরকে ওর চেয়ে বেশি স্নেহ করেন, বেশি সময় দেন, এবং আসলে আমরা পেয়েছি সেটা। ওর আশা করি যে এতদিন পর হলেও আমাদেরকেও ক্ষমা করবে, এবং আপনার প্রতি তার যে অনুযোগ আছে, যে দেশ এতখানি স্বীকৃতি দিয়েছে আপনাকে, হয়তো খানিকটা হলেও সান্ত্বনা পাবে যে না আমার মা স্যাক্রিফাইস করেছে, কিন্তু সেটার কিছু একটা তার একটা ভ্যালু আছে এবং সেটা একটা রেসিপ্রোকেশন হয়েছে। আমরা ওই প্রসঙ্গে যদি আসি, যে আপনি কেবল যে দেশেই শিক্ষকতা করেছেন, গবেষণা করেছেন তা না, আপনি কিন্তু দেশের বাইরেও আপনার অভিজ্ঞতা নিয়ে গিয়েছেন, বিশেষ করে ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যেটা, সেখানেও আপনি পড়াতে গিয়েছেন, গবেষণার সাথে যুক্ত ছিলেন। ওটি একটু শুনতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে দেশের বাইরে এই যে একটা আমন্ত্রণ এবং সেখানে যুক্ত থাকা, সেটি কিভাবে হলো এবং সেখানে আপনি কি ধরনের দায়িত্ব পালন করেছেন? এটা সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, আরেকটু ভেঙে বললে এটা সার্কভুক্ত দেশদের গড়া একটা বিশ্ববিদ্যালয়, যেটা নয়াদিল্লিতে অবস্থিত। তো সেখানে সার্কের নানান দেশের ইয়েরা মানে শিক্ষাবিদরা ওখানে বা বিজ্ঞানীর ওখানে কাজ করেন। তো সেই সুবাদে আমার আমন্ত্রণ, এবং আমার খুব জানার ইচ্ছে ছিল, মানে সবসময় মনের মধ্যে একটা কাজ করে যে পাশেরই একটি দেশ বিজ্ঞানকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে, সর্বপর্যায়ে বিজ্ঞানের ব্যবহার এবং তাদের বিজ্ঞানীদের তারা যেভাবে সর্বোচ্চ কি বলে সুবিধাগুলো দিয়েই দেশে রেখে দেয় যাতে বাইরে যেতে না পারে তারা, সেটা জানার খুব আগ্রহ ছিল। এবং সেখানে গিয়ে যেটা দেখলাম যে ফান্ডিংয়ের জন্যে তুমি প্রথম একজন শিক্ষক ঢুকেছ, নতুন গবেষণা তোমার তৈরি করতে হবে, গবেষণাগার তৈরি করতে হবে, তুমি অনায়াসেই বেশ ভালো অ্যামাউন্টের একটা ফান্ড পাবে, এবং সেই ফান্ডটা দিয়ে তুমি কি করেছো সেটা কিন্তু খুব ভালো করে যাচাই বাছাই হবে, তুমি কতটা প্রোডাক্টিভ হয়েছে। এবং যদি খুব ভালো প্রোডাক্টিভিটি দেখে তাহলে তারা তার দ্বিগুণ তিনগুণ ফান্ডিং করে। এই যেভাবে নার্চার করার ব্যাপারটা, সেটা জানতাম যতটা ওখানে গিয়ে দেখে নতুন একটা বিশ্ববিদ্যালয় তাদেরও ঠিক ওভাবেই মানে করা হচ্ছিল, পৃষ্ঠপোষকতা। এই জিনিসটা মানে খুবই আমাকে মানে আরেকটু মনে হয়েছে যে আমাদের সরকার, বিশেষ করে বর্তমান সরকার, বিজ্ঞানের অনেকই পৃষ্ঠপোষকতা করেন, তারপরে রিসার্চ কালচারটা ঠিক তৈরি হচ্ছে না। এখানে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে যেটা নিয়ে আমি অনেক লেখালেখিও করি। তো সেগুলোকে যদি অ্যাড্রেস করা যায়, যে আমরা এক্ষুনি চাইলে একটা মানে কিছু আমাদের কেমিক্যাল মানে আমাদের দরকার, কিন্তু আমি ডাইরেক্ট পেমেন্ট করে সেটা আনতে পারি না। এই যে ভেন্ডারদের মাধ্যমে ক্রয় করা, সেটা একটা লম্বা প্রসেস, আমি এক্ষুনি লাগবে কিন্তু 6 সপ্তাহ আগে পাবো না। এইসব প্রতিবন্ধকতাগুলো আমাদের পিএইচডি পর্যায়ে, পিএইচডিকে আরেকটু মানে কি বলবো, মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে বিশ্ববিদ্যালয়গুলো তা না যে পিএইচডি মানে ফেলোশিপ থাকবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলো। তারপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু খুব জরুরি। এটা আমি ঠিক বলছি না যে আমরা কিছু কিছু হয়তো অভিযোগ আসবে যে শিক্ষকরা ক্লাসই নেন না, আবার গবেষণা করবেন তার জন্য এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দরকার, সেটা কিন্তু খুব হাতে গোনা অল্প কিছু। কিন্তু বেশিরভাগই যারা গবেষণা করতে চান, কতগুলো ক্লাস নিতে হয়, কত পরীক্ষা নিতে হচ্ছে, কত প্র্যাকটিক্যাল ক্লাসে সময় দিতে হচ্ছে, এরপরে তুমি কোয়ালিটি টাইম রিসার্চের বের করবে কখন? এইগুলোকে অ্যাড্রেস করতে হবে।
আমাদের হোলিস্টিক্যালি রিসার্চকে দেখতে হবে, তাহলে ওই আবহাওয়াটাও তৈরি হবে যেখানে আমরা ইনোভেশন করতে পারবো। আমরা যদি ইনোভেশন না করি আমরা বাইরের আকর্ষণ করব কি করে, ফরেন মানে কি বলে ইনভেস্টমেন্ট, সেটা হবে কি করে, যে আমরা নিজেরাই যদি প্রমাণ করতে পারি আমরা ইনোভেট করতে পারি, সেরকম তো আমাদের মেধাটা রয়েছে, কাঠামোটা তৈরি করছে সরকার, কিন্তু আরেকটু হোলিস্টিকলি চিন্তা করতে হবে। এটাই ম্যাডাম, যেটা গবেষণা সংস্কৃতির যে জায়গাটা যেটা বলছিলেন, যে ওই সব দেশে, যে ভারতে গেলেও যেমন আমি আইআইটি খড়গপুরের কথা বলতে পারি, যে একটা সন্ধ্যা ওখানে কাটিয়েছিলাম এবং দেখেছি যে কি উৎফুল্ল একটা পরিবেশ, শিক্ষার্থীরা এবং যারা কাজ করছেন সারা রাত গবেষণাগারে আলো জ্বলছে। এই জিনিসটা কিন্তু আমাদের দেশে এখনো অনেকখানি মিসিং। এই জায়গাগুলো যদি তৈরি হয়, যেটা বললেন, তাহলে হয়তো আরও বেশি প্রোডাক্টিভ হবে, ইনোভেশনের আরও জায়গা তৈরি হবে। এই প্রসঙ্গে যে আপনি যেমন ওখানে যে গেলেন, তারপর আবার বাংলাদেশে এসে আবারও আপনার শিক্ষা এবং গবেষণার সাথে যুক্ত আছেন, একই সাথে কিন্তু আপনি দেশের আরও বেশ কিছু সংগঠনের নেতৃস্থানীয় ভূমিকাও পালন করেছেন, এবং সেটি বড় সংগঠন আছে জাতীয় পর্যায়ের, আমি একটু পর্যায়ে ফিরবো, কিন্তু একই সাথে ইয়াং যারা আছে তারা যখন ছোট ছোট কিছু অর্গানাইজেশন তৈরি করে, আমার ক্ষেত্রে আমি জানি যে আমরা ইয়াং বায়োটেকনোলজিস্ট অফ বাংলাদেশ নামে একটা সংগঠন তৈরি করেছি। আপনি কি নির্দ্বিধায় সেই সংগঠনটাকে মাতৃস্নেহে লালন পালন করেছেন এবং সেটি এখন অনেক বড় একটি সংগঠনে পরিণত হয়েছে। এর সাথে এখন বর্তমানে আপনি সেক্রেটারি হিসেবে কাজ করছেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস যেটাকে আমরা বলি। এটির আপনি প্রথম ফিমেল সেক্রেটারি, সেই কারণে আপনাকে আবারও অভিনন্দিত করি। এই সংগঠনটি সম্বন্ধে একটু জানতে চাই, যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আসলে কি কি রকমের কাজ করছে এবং সেখানে আপনারা এটাকে আরও বেশি এফেক্টিভ করার জন্য কি ভাবছেন? আমাদের বিজ্ঞান একাডেমিতে মহিলা বিজ্ঞানী কম, সেদিক থেকে কিন্তু আমাদের পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান একাডেমিগুলোতে মানে ফিমেল সায়েন্টিস্ট কিন্তু বেশি নাই। আমি এই সুযোগে বলি, ইউরোপের কোন একটা দেশ এক পর্যায়ে ওরা ইলেকশন করেছিল, কোনো মেল সেখানে কন্টেস্টেন্ট রাখেইনি, তো শুধুমাত্র ফিমেলদের আনার জন্য। সেদিক থেকে আমরাও কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই। তো সেদিক থেকে আমি প্রথম সেক্রেটারি, আমার জন্য খুব গর্বের একটা ব্যাপার। আমি এই মানে আমার এখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন এমারিটাস প্রফেসর একে আজাদ চৌধুরী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের ছিলেন উপাচার্য। তো উনি আমাকে যেরকম স্বাধীনতা দিয়েছেন এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ ওনার প্রতি। আমরা এই মুহূর্তে এই বিজ্ঞান একাডেমি একটু বেগবান হয়েছে, তার আর একটা কারণ হলো আমরা সরকারের কাছ থেকে একটা খুব সুন্দর জায়গা পেয়েছি। সরকারের একটা বিজ্ঞান কমপ্লেক্স তৈরি হয়েছে, আমি জানি না তুমি জানো কি না, এটা আগারগাঁওয়ে। তো সেই বিজ্ঞান কমপ্লেক্সে আমরা একটা সুন্দর একটা তলা পেয়েছি, যেখানে আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবং একটা নতুন জায়গায়, সুন্দর জায়গায় গেলেই যেন একটা সব কিছু পাল্টে যায়, মনের মধ্যে এমন একটা তৈরি হয় যে কাজগুলো আরও আপনা থেকেই যেন গতি পায়। তো সেরকম একটা অবস্থানে আমরা আছি, খুব ভালো। আমরা কি করি তুমি জানতে চাইছো? আমরা স্কুল পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানকে আরও একটু জনপ্রিয় কীভাবে করা যায়, সেটার জন্য আমরা স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে আমরা অলিম্পিয়াড তৈরি করি, একমাত্র বিজ্ঞান অলিম্পিয়াড, সেটা বিজ্ঞানের সমস্ত শাখাকে কেন্দ্র করে। সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো কেন্দ্র হয়। তারপরে আমরা জাতীয় পর্যায়ে ঢাকায় বিশেষ করে কার্জন হলে তৈরি করি, এবং শিক্ষার্থী যারা আছে স্কুল কলেজ থেকে কার্জন হলে তাদের পরীক্ষা দেবে তারা, সেটা একটা অন্য রকমের তাদের অনুভূতি। এটা ছাড়া আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইয়াং সায়েন্টিস্টদের নিয়ে অনেক অনুষ্ঠান করি। আমরা কনফারেন্স যেগুলো আয়োজন করি, সেখানে খুব ভালো সাড়া পাই, এবং এত অবাক লাগে, এত ভালো ভালো কাজ, এত ভালো কাজ আমাদের দেশে হচ্ছে। এই কাজগুলো কিন্তু কোথায় জানি হারিয়ে যায়। ওই যে বললাম, একটু পৃষ্ঠপোষকতা আর একটু পেলে কাজগুলোকে ধরে নিয়ে যাওয়া যায়। এরা এখানে যদি পিএইচডি করতে পারতো, এগুলো বেশিরভাগ মাস্টার্স পর্যায়ে, এখানে যদি পিএইচডি করতে পারতো তাহলে কাজটাকে হয়তো আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারতো। সুন্দর সুন্দর কাজ, যেরকম আমরা বিজ্ঞানীদের অনেকভাবেই আমরা অনুপ্রাণিত করি, আমরা গোল্ড মেডেল দিই বিজ্ঞানীদের জন্য। একটু দুঃখের কথা, আমরা অনেকদিন ধরে চাইছি প্রধানমন্ত্রী এসে গোল্ড মেডেল দিক, মাঝখানে কোভিডের জন্য। তো আমরা এখন আশা করছি খুব শীঘ্রই আমরা এরকম একটা অনুষ্ঠান করব, যেখানে প্রধানমন্ত্রী এসে আমাদের বিগত কয়েক বছরে যারা গোল্ড মেডেল পেয়েছেন তাদের নিজ হাতে গোল্ড মেডেল দেবেন। আমরা অনেক ভালো কাজ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। এবং আমরা চাইবো যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমিগুলো পৃথিবীব্যাপী কিন্তু অনেক বড়
ভূমিকা পালন করে এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি যে নতুন গতি পেয়েছে আমরা আশা করব যে সামনে আরও বেগবান হবে এবং নতুন নতুন কার্যক্রমে এগিয়ে যাবে। আমরা একেবারে শেষের দিকে চলে এসে অনুষ্ঠানে, আপনি অনেক বিজ্ঞানীর তৈরি হয়েছে আপনার হাত ধরে, কিন্তু ভবিষ্যতে যারা তৈরি হতে যাচ্ছে তাদের অনেকের অনুপ্রেরণা আপনি। আমরা আপনাদের সরাসরি শিক্ষার্থী হিসেবে অনুপ্রাণিত হয়েছি, উপকৃত হয়েছি। ভবিষ্যতে যারা আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে, যারা তাকিয়ে আছে এই এখনকার সময়ের দিকে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানকে তারা কিভাবে দেখবে, কিভাবে ধরবে? আমি এই কথাটা আজকাল বিশেষ করে অনেক বলি, সেটা হচ্ছে বিজ্ঞান হচ্ছে একটা ভালোবাসার মতন, একদমই মানে তুমি যখন নতুন নতুন প্রেমে পড়ছো, বিজ্ঞান নিয়ে গবেষণা করলে নতুন নতুন প্রেমটা আজীবনই থেকে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে একটা উত্তেজনা কাজ করে, কাজটা হবে কি না, নির্ঘুম রাত, মানে দুরু দুরু বুক, সকালে গিয়ে একটু জানতে চাইবো আমার কাজটা হলো কি না, সে যে একটা উত্তেজনা, কাজ হয়ে যাওয়ার একটা উত্তেজনা, সেই একটা এমন মানে বন্ধন তৈরি হয়ে যায় যেটা যে কোনো খুব ভালোবাসার গাঢ় একটা বন্ধনের মতন, সেখান থেকে ছোটা খুব মুশকিল হয়ে যায়। তাই এটা আকর্ষণ যখনই বোধ করবে, মানে চলে আসবে বিজ্ঞানে, ওই বিজ্ঞানকে ছাড়বে না। বিজ্ঞানের প্রতি আকর্ষণটা তৈরি হওয়ার কিন্তু এখন অনেক অনেক রকমের ইয়ে আছে। তোমরা ইন্টারনেটকে যাই পড়বে দেখবে বিজ্ঞানকে নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কত কাজ হচ্ছে, জিনোমিক্স নিয়ে কত কাজ হয়ে যাচ্ছে। এখন ওই কি বলে জিন এডিটিং, একটা ডিএনএর একটা পরিবর্তন করে বিশাল অনেক তথ্যের মধ্যে একটাকে একটু পরিবর্তন করে একটা নতুন বৈশিষ্ট্য পাওয়া, এই যে এটা কার না মনে একটা ইয়ে জাগাবে যে আমি এটা নিয়ে কাজ করব। আসলেই অনেক আনন্দের, অনেক মজার জায়গা, অনেকই আনন্দ। অনেক ধন্যবাদ ম্যাডাম, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি। ভবিষ্যতে আবার আপনাকে চাইবো, আপনি দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন, কাজ করেন এবং আমাদের তরুণ প্রজন্ম আরও বেশি উদ্দীপনা পাক, সেই আশাবাদ ব্যক্ত করছি। সুরক্ষায় প্রতিদিনের যে আয়োজন, এবং সেখানে অনেক গবেষকদের আনে, এবং সেইভাবে এমন একটা চ্যানেল হিসেবে চ্যানেল 24 এখন আমাদের কাছে আসে যে বিজ্ঞানকে সে খুবই মানে দৃঢ়ভাবে মনে গ্রহণ করেছে, এবং সেজন্য চ্যানেল 24 প্রতি আমার কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ ম্যাডাম, আবার দেখা হবে আপনার সাথে। দর্শক, শেষ করতে যাচ্ছি সুরক্ষার এই বিশেষ পর্বটি, যেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অধ্যাপক হাসিনা খান তাকে। আমরা তার কাছ থেকে তার দীর্ঘ গবেষণা এবং শিক্ষক জীবনের অনেক কথা শুনলাম, অনেক আনন্দ বেদনা উদযাপনের কথা শুনলাম, এবং সবশেষে যেই বার্তাটি আমরা পেলাম সেটি হচ্ছে বিজ্ঞানকে ভালোবাসার সাথে একদম ওতপ্রোতভাবে গেঁথে ফেলা, এবং তারপর বিজ্ঞানকে ধারণ করা, বিজ্ঞানকে নিয়ে এগিয়ে যাওয়া, এবং বিজ্ঞানের নতুন গবেষণার আবিষ্কারের উদ্দীপনায় নিজেদেরকে সমৃদ্ধ করা। সেই আহ্বানটি তিনি আমাদের নতুন প্রজন্মের কাছে রেখেছেন। আমরা আশা করব আমরা সবাই আহ্বানটিকে ধারণ করব এবং বিজ্ঞানের নব আবিষ্কারে দেশকে এগিয়ে নেব, পৃথিবীকে এগিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন।